এই যে এই হলো খ্যাপা বুড়োর বাড়ি। রিক্সা থামিয়ে লোকটা গলায় জড়ানো লাল গামছায় ঘাম মোছে। বাড়িটার দিকে চোখ পড়তেই সৌমিকের মুখটা বেজার হয়ে যায়। চোখের সামনে সুবিশাল জায়গা জুড়ে যে বিশাল কংক্রিটের কলেবরখানা দাঁড়িয়ে আছে, তাকে আর যাই হোক বাড়ি বলা যায় না, বরং বাড়ির কঙ্কাল বলা চলে। জায়গায় জায়গায় পলেস্তারা খসে চুন সুরকির মাঝে নোনা ধরা ইটগুলো কেমন যেন দেতো হাসি হাসছে। বাড়ির সামনের বাগানটা তো রীতিমতো জঙ্গল, যে কোনো সময় ওর মধ্যে থেকে শেয়াল ডেকে উঠবে। মাঝে মাঝে ওই জঙ্গলের মাঝে একটা দুটো রয়্যাল বেঙ্গলের দেখা পাওয়াও বিচিত্র নয়। কি অত ভাবছে? নামের চটপট ভাড়া মিটিয়ে আমায় ছাড়েন দেখি। আর ওই বাক্স পেট্রোলের জন্য এক্সট্রা 20 দিতে হবে কিন্তু। কথা শেষ করে কানে গোঁজা বিড়িখানা ফস করে ধরায় লোকটা। আবার 20 কিসের? 50-এই তো রফা হয়েছিল। বেশ, তাহলে আপনার ওই বাক্স প্যাডটা নিয়ে চললুম, আবার স্টেশনে নামিয়ে রেখে আসি গে। আপনি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসুন। এমনিতেই ভূতের বাড়িতে কেউ ওনার ভাড়া না। রিক্সাওয়ালার রোয়াব দেখে ভেবলে যায় সৌমিক। আসলে লোকটার দেশ চালানোর কথা ছিল, এখন রিক্সা চালাচ্ছে। বেচারার আর দোষ কি? পকেট থেকে মানি ব্যাগটা বের করে আনে সৌমিক। সামান্য কিছু টাকার মাঝখান থেকে খুঁজে বের করে আনে একটা 50 টাকার নোট। তারপর খুচরো পয়সা গুনে 5 আর 2 টাকার কিছু কয়েন তুলে দেয় লোকটার হাতে। সৌমিকের মনে হয় যেন পাঁজর থেকে কয়েকটা হাড় যেন ছিনিয়ে নিল কেউ। মনে মনে হিসেব করল, 1147। তারপর দীর্ঘশ্বাস ফেলে রাস্তার ওপর নামিয়ে রাখা ব্যাগটা কাঁধে তুলে অন্য হাতে সুটকেসটা নিয়ে এগিয়ে গেল সুবিশাল জীর্ণ দশা বাড়ির দিকে। নোনা ধরা পাঁচিলের মাঝে সুবৃহৎ একখানা আবলুস কাঠের দরজা অনেককাল আগে ছিল, না এখন আর নেই। এখন দরজার বদলে পড়ে আছে ঘুণ ধরা কাঠের ফ্রেম। সৌমিক চৌকাঠ পেরিয়ে পা রাখল বাগান তড়ি জঙ্গলে। জঙ্গলের মাঝে একটা সরু পায়ে চলার পথ এঁকে বেঁকে গিয়ে শেষ হয়েছে দালানের কাছে। সেখানেই ওই বাড়ির প্রবেশদ্বার। সরু পায়ে চলা পথ ধরে সবে সৌমিক 1 কি 2 পা এগিয়েছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে হুঙ্কার আসে। কে কে ও? হ্যাঁ? চমকে পেছনে চায় সৌমিক। দেখে খাটো ধুতি পরিহিত এক বুড়ি বাগিস বুড়ো আরক্ত চোখে হেই হেই করে তেড়ে আসছে ওর দিকে। খুব যে বড় কটকট করে সেঁধিয়ে যাচ্ছিলে অন্দরে। তা কে বাপু তুমি? মানে আমার দাদুর বাড়িতে আমি ঢুকবো, তাতে কার কি পারমিশন নেওয়ার আছে শুনি। দাদুর বাড়ি? মানে মানে বড় কর্তার নাতি তুমি? বুড়োর দু চোখে হঠাৎ শ্রাবণের মেঘ ভিড় করে। বৃষ্টি পড়ব পড়ব করছিল, ঠিক মোক্ষম সময় বুড়ো সামলে নিল নিজেকে। গলা খাঁকারিয়ে বলল, মানে দেখো, যে কেউ এসে বললে তো আর মেনে নিবনি যে বড় কর্তা তোমার দাদু। কোনো প্রমাণ দিতে পারো? প্রমাণ? আচ্ছা, আপনি কি মানে বিসুরক্ষিত? দেখুন, আমি দাদুর চিঠিতে আপনার কথা পড়েছি, আমার কাছে প্রমাণ আছে, দেখুনই দিচ্ছি, দাঁড়া। সৌমিক তৎক্ষণাৎ তোর পিঠের কালো ব্যাগ হাতড়ে বের করে আনে একতাড়া কাগজ ও একটা চিঠি। চিঠিটা হাতে নিয়ে সশ্রদ্ধে বুকের কাছে চেপে ধরে লোকটা। অন্য হাত তুলে বলে, থাক থাক, অতি রাত দরকার নেই। তুমি যে বড় কর্তারই নাতি, তার এর থেকে আর বড় প্রমাণ নেই কো। আর হ্যাঁ, আমি বড় কর্তার বিষে। এখন চলো দেখি বাড়ির অন্দরে, চলো চলো। সরু পথটা ধরে যখন এগিয়ে চলে ওরা, তখন মধ্যাহ্নের সূর্যটা পশ্চিমের কোলে কিছুটা ঢলে পড়েছে। ওই যে ওই পূবের দোতলের মাঝের ঘর দুই দেখছো, ওই দুই মোটামুটি বসবাসযোগ্য। বাদ বাকি সব ইঁদুর বাদুরের রাস্তা না। তবে বাড়ির এই কোমর ভাঙা অবস্থা দেখে অবাক হয়েও না। 150 বছর পুরনো বাড়ি, হ্যাঁ, এখনো যে দাঁড়িয়ে আছে এই কত। পেঁচানো সিঁড়ি বেয়ে ওপরে উঠে হাঁ করে নিঃশ্বাস নিতে থাকে বিসুরক্ষিত। সৌমিক ঘাড় ঘুরিয়ে দেখতে থাকে ঘরগুলো। বাগান পেরিয়ে প্রশস্ত সিঁড়ি বেয়ে উঠে প্রথমেই বড় এক উঠোন,
তার চারপাশে বৃত্তাকারে 2 তলা ব্যাপিত রাশি রাশি ঘরের সারি। তবে সব ঘরেরই ভগ্নপ্রায় দশা। দেয়ালে দেয়ালে বট অশ্বত্থ বংশ বিস্তার করেছে। ভাঙা বাড়ির ইটের খোপে খোপে পায়রা ঘুঘুরা সংসার পেতেছে মনের সুখে। শ্রমিক কায়দা করা পেঁচানো সিঁড়ি বেয়ে বিশুরক্ষিতের পিছু পিছু দোতলায় উঠে এলো। আচ্ছা, নিচের বৈঠকখানায় ওই অয়েল পেন্টিংগুলো কাদের? ওইগুলো বহু পুরনো। এই ভাঙা রাজবাড়িটা যার, রাজা রুদ্রনারায়ণ রায় আর তার উত্তরাধিকারীদের। বড় আশ্চর্যের ব্যাপার জানো, কত ঝড় ঝাপটা গেল, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল, অথচ ওই ছবিগুলো একেবারে এক রয়ে গেল। রাজা রুদ্রনারায়ণের আদেশে ওগুলো কোনোদিনও দেওয়াল থেকে নামানো যায়নি। আবার মুখ খুলে বোয়াল মাছের মতো হাঁ করে নিঃশ্বাস নিল বুড়ো। একটু থেমে বলল, এই যে এই ঘরটায় আপাতত থাকো, পরে তোমার যে ঘর পছন্দ সেই ঘর গুছিয়ে নিও খন। হ্যাঁ শোনো, তবে তার আগে কিছু কথা পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এই বাড়ির সাথে সাথে কিছু ধানি জমিও আছে। হ্যাঁ, তোমার কাছে থাকা ওই সরকারি কাগজে সেই জমির কোনো উল্লেখ নাই, তার কারণ সেই জমিটুকু কথা আমার নামে লিখে গেছেন, বুঝলে। যা আয় হয় তা এই বাড়ির দেখাশোনা আর আমার এই পেট বেশ চলে যায়। এখন তুমিও সেই জমির আয় পাবে, তবে মাত্র দিন 15 জন্যে। কর্তার নির্দেশ, যদি তুমি একেবারে কর্পদক শূন্য হয়ে আসো, তবে শুধুমাত্র দিন 15 জন্যে তুমি অন্য সংস্থান পাবে। তার মধ্যে তোমার নিজের ব্যবস্থা নিজেকে করে নিতে হবে বাবা। এই বাড়িতে তুমি শুধু মাথা গোজার ঠাঁইটুকু পাবে। ও বাবা, সন্ধ্যা নামছে। শোনো, আমাকে এক্ষুনি যেতে হবে। আলো নিবে আসার পর আমার এই বাড়িতে থাকা নিষেধ। আমি বরং গিয়ে তোমার জন্য চাইল টাইল আর আলোর ব্যবস্থা করি। এ বাড়ির আবার সব ঘরে আলো নাই। বিশ্বরক্ষিত চলে যাওয়ার উপক্রম করতেই শ্রমিক বলে ওঠে, এই আপনি কোথায় যাচ্ছেন? আপনি এই বাড়িতে থাকেন না? না না, এই বাড়িতে থাকা আবার নিষেধ তো। আমি এই বাড়ির বাইরের ওই রুদ্র শিবের মন্দিরে পড়ে থাকি। এবার যেন রীতিমতো ছুটতে শুরু করেছে লোকটা। বলা ভালো, থলথলে চেহারা নিয়ে ছোটার আপ্রাণ চেষ্টা করছে। শ্রমিক বুঝে পায় না লোকটা কিসের এত তাড়া। মাথা চুলকিয়ে শ্রমিক এগিয়ে যায় বুড়ো বিষের নির্দেশিত ঘরটির দিকে। ভারী কাঠের দরজাটার ওপর চাপ দিতেই ক্যাঁচ শব্দে খুলে গেল দরজাটা। বোধ করি সহস্র বছরের জমানো সারা রাজ্যের যাবতীয় ধুলো জমা ছিল ঘরের ভেতর। মুক্তি পাওয়ার আনন্দে সৌমিকের কানে নাকে চোখে খানিক সুরসুরি দিয়ে গেল। উদম কাশির তোড়ে লাল হয়ে উঠল ওর চোখ মুখ। চোখ সইয়ে ভিতরে তাকাতে আরেক প্রস্থ ঘাবড়ে গেল। প্রায় ছোট ময়দান মাঠের সমান ঘরটা চারদিকে ঝুল ধুলো, মাকড়সার জালের আস্তরণ। বিশাল বিশাল জানলার একপাশে একটা উঁচু সুবৃহৎ পালঙ্ক। মেঝে থেকে ঘরের ছাদ অবধি মাকড়সার জাল। পেটের ভিতর খিদেতে মোচড় দিয়ে উঠল সৌমিকের। সারা দিনের ক্লান্ত শরীর এখন একটু বিশ্রাম চায়। বাড়ির একদিকে রান্নাঘরটারও তথৈবচ অবস্থা। এদিকে আবার সব ঘরে যে আলোও নেই। 15 দিনের মধ্যে কিভাবে একটা কাজ জোগাড় করবে ও? যে কাজ 3 বছর ধরে করতে পারেনি, তাই 15 দিনে? বাইরের দিকে তাকায় সৌমিক। এক্ষুনি অন্ধকার হলো বলে কি যে করবে কুল কিনারা করতে পারে না। মনে মনে বুড়ো বিশুকে গাল দেয় সৌমিক। পশ্চাৎ বুড়ো শালা, জমি থেকে যা আয় হয় তা দিয়ে ঘরের যে কি মেরামত করেছো তা বোঝাই যাচ্ছে। ও টাকা ঘরের কাজে লাগে না, তোমার উদর ফুর্তিতে লাগে। আর দাদু, তোমারও বলি হারিয়ে যাই, কি যা কাজকর্ম করো না। মন খারাপ করে দক্ষিণের বারান্দায় এসে দাঁড়ায় সৌমিক। এদিক থেকে নরম মিষ্টি বাতাস আসছে। আবছা আলোয় দেখা যাচ্ছে আগাছার জঙ্গলের ভিতর টলটল করছে জল। তার মানে ওইদিকে একটা পুকুর আছে। বসে পড়ে বারান্দার রেলিংয়ে মাথা রাখে সৌমিক। বুড়ো বিষে হয়তো এতক্ষণে কিছু খাবার দাবার নামিয়ে রেখে গেছে ওই সদর দরজার কাছে। এখন আর এটুকু যেতে ইচ্ছে করছে না ওর। পেটের খিদেটা মোচড় দিচ্ছে ঠিকই, কিন্তু এমন খিদে পেটে কত রাত কাটিয়েছে।
পুকুরের ঠান্ডা হাওয়ায় চোখ জুড়িয়ে আসে সৌমিকের। কখন যে দু চোখের পাতা বুজে আসে টের পায় না। তবে অনেক গভীর রাতে ঘুমের মধ্যেই ও শুনতে পায় কেউ যেন পরম যত্নে বেহালায় বিরহের রাগিনীর সুর তুলেছে। না, বেহালা নয়, সেতার নাকি তানপুরা, না, সব কিছুর এক সঙ্গের কোনো কলতান। সেই সুর মূর্ছনার রেশ পরম সুধার মতো সৌমিকের কানের গভীরে প্রবেশ করে। বলছি, আপনি এই বাড়িতে রাতে থাকেন না কেন? সামনের বাগানের আগাছাগুলো দ্রুত হাতে পরিষ্কার করছিল বুড়ো বিষে। ওর সঙ্গে হাত লাগিয়েছিল সৌমিকও। কোনো রকমের রান্নাঘর সমেত তার দুটো ঘর ভদ্রস্ত হয়েছে। এবার বাগানের পালা। সৌমিকের প্রশ্নে হাতের কাটারি ফেলে খানিক উদাস দৃষ্টিতে লতিয়ে ওঠা লাউ গাছটার দিকে চেয়ে থাকে বুড়ো বিষে। তারপর জড়ানো গলায় বলে, এ কত কাল আগের কথা। একদিন কর্তামা ছোট কর্তাকে নিয়ে হঠাৎ চলে গেলেন। অত গুণী লোকটা কেমন পাগলতর হয়ে গেল জানো। আগেও কাজ নিয়ে ডুবে থাকতেন, কর্তামা চলে যাওয়ার পর আরও ডুবে গেলেন। নাওয়া খাওয়া ভুলে কি সব করতেন। কী সব করতেন? তা আমি কি জানবো, আমি মুখুসুকু মানুষ। পাশে নামিয়ে রাখা কলকেখানা তুলে আয়েশ করে দুটান মেরে ঢুলু ঢুলু ভাবুক চোখে আবার তাকায় ওই লাউ গাছটার দিকে। একদিন রাতের বেলায় আবার বেড়ে কর্তারে ডাকতে যায়। কোথাও খুঁজে না পেয়ে ছাদে উঠে দেখি কর্তাবাবু একা দাঁড়িয়ে কার সাথে যেন কথা কইছে। ওনাকে ওনাকে মানে ঘিরে বুঝলে জল জলে আলো। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম, আর সঙ্গে সঙ্গে আলোখান নিভে গেল। বড় কর্তা রেগে গিয়ে তক্ষুনি আদেশ দিলেন, বিষে রাত দিন গড়ালে তোর মুখ যেন আর না দেখি। তারপর থেকে আর কখনো মানে কোনো দিনও দিনের আলো মরার পর আমি আর এই বাড়ি মুখো হই না, কখনো না। হাজার হাজার প্রশ্ন সৌমিকের মাথার ভিতরে পাক খেয়ে চলে, একটারও উত্তর খুঁজে পায় না। এদিকে হাতে মাত্র 14 দিন। এরই মধ্যে চাকরির একটা ব্যবস্থা করতে পারলে তবেই এই বিশাল অট্টালিকা ওর হবে। ব্যাগ থেকে মোবাইলটা সযত্নে বের করে কবজির উল্টো পিঠে আলতো করে মোছে। ওর প্রাণের চেয়েও প্রিয় এটা। দেনার দায়ে মাথার ছাদটুকু বিকিয়ে গেছে, কিন্তু এই সেকেন্ড হ্যান্ড ফোনটার মায়া কাটাতে পারেনি। চটপট কয়েকটা চাকরির দরখাস্ত পাঠিয়ে দিয়ে ল্যাপটপটা বন্ধ করতে গিয়েও করল না। আর্কিওলজি ডিপার্টমেন্টের পেজটা খুলে মুচকি হাসল, মনে মনে বলল, মরা হাতির লাখ টাকা। ধুলো ঝেড়ে বইগুলো আবারও তুলে রাখে আলমারিতে। অর্ধেক বই পোকায় কেটেছে। একটা পাল্লাবিহীন আলমারিতে দুষ্প্রাপ্য সব বই। আজ শ্রমিক পশ্চিমের ঘরে এসেছে। রাতে আজকাল ভালো ঘুম হয় না ওর। ও ঘুমের মধ্যে প্রায় প্রতি রাতেই এক অদ্ভুত সুর মূর্ছনা শুনতে পায়। এই বাড়ির ভিতর থেকেই ভেসে আসে। কে বাজায় এত রাতে? নাকি ভুল শোনেও? আসলে এই বাড়িতে যখনই ও পা রেখেছে তখন থেকেই ও অনুভব করেছে কিছু তো আছেই এই বাড়িতে। তাই সারাদিন কিছু থাকার অস্তিত্বকেই খুঁজে বেড়ায়। মনে মনে ভাবে, এভাবে খুঁজতে খুঁজতে কিছু না হোক গুপ্তধন টুপ্তধন পেয়ে গেলেও যেতে পারে। এসব বাড়িতে ওসব না খুঁজে পাওয়াটাই অস্বাভাবিক। তাই প্রায় সব ঘর খুঁজতে খুঁজতে সব ঘর শেষে পশ্চিমের এই দাদুর ঘরে এসেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব কিছু। কি যে খুঁজে চলেছে তা সে নিজেও জানে না। দাদুর ঘর থেকে ফিরেই আসছিল, তখন ওর মনে হলো খাটের পাশের ওই সিন্দুকটা তো দেখা হয়নি। এগিয়ে গিয়ে সিন্দুকটা নিজের দিকে টেনে আনার চেষ্টা করে। না, বেশ ভারী, আকারেও বেশ বড়। উবু হয়ে বসে সিন্দুকের ডালাটা তুলে ধরে।
ভিতরে বেশ কিছু পুরনো বই খাতা, তার সাথে একটা মোটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় দাদুর মুক্তের মতো লেখা। দাদুর নাম সাল 1956। মানে বাবার জন্মানোর 1 বছর বাদে। মনে মনে বলে সৌমিক। ডায়েরিটা হাতে তুলে নিয়ে কৌতূহলী হয়ে মেঝের উপরেই বসে পড়ে। ডায়েরির পাতা উল্টিয়ে মনোনিবেশ করে ভিতরের লেখায়। প্রথম কয়েক পাতা জুড়ে টুকটাক তার কর্মজীবনের বর্ণনা, বসত ভিটের টানে গ্রামে ফিরে আসার বর্ণনা। পাতা উল্টায় সৌমিক। কয়েক পাতা উল্টিয়ে চোখে পড়ে এক জায়গায় দাদু এই বাড়ির ইতিহাস সম্বন্ধে লিখেছেন। আমি তখন কত ছোট, বাড়ির পাশে নাট মন্দিরে বসে ঠাকুরদার কাছে চোখ গোল গোল করে গল্প শুনতাম। সাথে থাকতো জামবাটি ভর্তি নারকেল মুড়ি। ঠাকুরদা মুঠো ভরে মুড়ি মুখে তুলে চিবিয়ে চিবিয়ে বলতেন, রাজা রুদ্রনারায়ণ রায় ছিলেন দাপুটে রাজা। মুখে মস্ত গোপ জোড়া, গোমড়ায় চড়ে ঘুরে বেড়াতেন। ওই রুদ্রনাথের মন্দির দেখছিস, ওটিও ওনার করা। বড় শৌখিন মানুষ ছিলেন, খুব শখ করে এই বাগান বাড়িখানা বানিয়েছিলেন। তিনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের পৃষ্ঠপোষক। শোনা যায় দিল্লির সম্রাট নিজে নাকি ওনার বারদুই এসেছিলেন এই রাজমহলে। নানা জ্ঞানী গুণী মানুষে ভরা থাকতো ওনার এই সভাঘর। একবার নাকি কোনো এক জাদুকরকে ধরে এনেছিলেন। সে নাকি আবার মানুষকে একেবারে অন্য দেশে ভ্যানিশ করে দিতে পারে। তবে তার জাদুবিদ্যার জন্য নিরিবিলি কোনো স্থানের প্রয়োজন। তা রাজা রুদ্রনারায়ণ তাকে নিয়ে আসে এই বাগান বাড়িতে। এই বাড়িরই কোনো এক ঘরে ঢুকে দরজায় খিল আটেন তিনি। নির্দেশ দেন ঠিক 7ম দিন যেন রাজা সম্পূর্ণরূপে একা আসেন। তার জন্য এক বিশেষ চমক অপেক্ষা করবে। কথা মতো যাই বলছিল, কথা মতো রাজা 7ম দিনে আসেন। সে ঘরের ভেতরে প্রবেশ মাত্রই সেই দরজাটা বন্ধ হয়। সেই বন্ধ দরজা খুলে সে আর কোনোদিনও ফিরে আসেননি। বহু খোঁজার পরেও তাকে আর পাওয়া যায়নি। ওদিকে রাজা মশাই 2 দিন ধরে না ফেরায় প্রজারা এই ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে ঘরে কেউ নেই, না রাজা না জাদুকর। সুবিশাল শূন্য ঘরের এক প্রান্তে একটি মানুষ সমান আয়না, আর অন্য প্রান্তে একটা গ্র্যান্ডফাদার ক্লক। এক প্রহরী মেঝে থেকে কুড়িয়ে পায় রাজা রুদ্রনারায়ণের অনামিকার আংটি। রাজার আংটি হাতে ধরে আহ্লাদে একেবারে ডগমগ করতে করতে সেটি জমা করে আহ্লাদের চোটে খেয়ালই করে না আংটির পাথরের রং লাল থেকে কখন ছাই রং নিয়েছে। এই অবধি বলে প্রতিবার থেমে যেত দাদু। মুখের গড়গড়াটা নিয়ে গুড় গুড় শব্দ তুলে বলতো, তারপর থেকে কেউ আর এ বাড়িতে ঘেঁষেনি। বাড়িটা একেবারে পরিত্যক্ত হয়ে গেছিল। রুদ্রনারায়ণের দৌহিত্র প্রতাপ নারায়ণের সময় আমার প্রপিতামহ ছিলেন মুখতার। তাকেই রাজা প্রতাপ নারায়ণ এই বাগান বাড়িটি যৌতুক দেন। তবে তার 2টো শর্ত ছিল। 1, এই বাড়ির নির্দিষ্ট একটি ঘরের দরজা কখনোই খোলা যাবে না। আর 2, এই বাড়ির যা কিছু আসবাব আছে, যা সাজ সরঞ্জাম আছে, তা যেন তাদের স্থান থেকে বিচ্যুত না হয়।
আমার শৈশব কৈশোরকাল কেটেছে এই গল্প শুনে। এই বাড়ির যত্রতত্র আমার স্বাচ্ছন্দ্য বিচরণ ভূমি ছিল না। নিয়মের নানান বেড়াজাল ছিল। তাও ভর দুপুরে সকলের চোখ এড়িয়ে আমার কিশোর মন খুঁজে বেড়াতো সেই ঘরখানা। একদিন বাবার কাছে ধরা পড়ে যায়। বাবা আমাকে সোজা পাঠিয়ে দেন মামার বাড়ি। তারপর বাইরেই সব কিছু, কিন্তু আমার মনের মধ্যে সব সময় এই বাড়ির রহস্যময়তা গোপনে হাতছানি দিত। তাই আবার ফিরে আসা। সাগ্রহে পাতা উল্টায় সৌমিক। এরপর পাতার পর পাতা এই বাড়ির প্রত্যেক ঘরের বর্ণনা, আর তার সাথে নিজের সন্তান অর্থাৎ সৌমিকের বাবার নানা স্মৃতি। এরপর কিছু পৃষ্ঠা সাদা। ভুরু ভঙ্গি করে একের পর এক পাতা উল্টাতে থাকে সৌমিক। কিছু পাতার পর এক জায়গায় লেখা, তবে কি দরজাটা খুঁজে পাওয়া অন্যায় হলো? এরপর আবার কিছু পাতা সাদা। উত্তেজিত সৌমিক দ্রুত হাতে পাতা উল্টায়। আবারও এক জায়গায় বিক্ষিপ্ত লেখা, চলে গেছে, ওরা আমাকে একা রেখে চলে গেছে। আমার ছেলেটাকে নিয়ে গেছে। আমি ওদেরকে বাধা দিতে পারলাম না। আমি যে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না কোনোদিনও। আমি তাকে কথা দিয়েছি, আমাকে কথা রাখতেই হবে। আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? কার কথা বলছে দাদু? কাকে কথা দিয়েছিল? না, আর কোনো পাতায় কিছুই লেখা নেই। না না না, এইভাবে যেন শেষ না হয়। কিছুই তো বোঝা গেল না। আবারও সন্তর্পণে প্রথম থেকে পাতা উল্টায়। অজান্তে কিছু বাদ চলে গেল না তো? এবার সৌমিক দেখে ডায়েরির একেবারে শেষ পাতায় কিছু লেখা আছে। সৌমিক অদম্য কৌতূহলে ঝুঁকে পড়ে লেখার উপর। কাঁপা কাঁপা হাতের অস্পষ্ট কিছু লেখা। আমি পারলাম না, আমি পারলাম না, আমি হেরে গেলাম। বিজ্ঞানী দীননাথ চট্টরাজ হার মেনে গেল এক সামান্য জাদুকরের কাছে। 24 বছর ধরে সমস্ত রকম প্রচেষ্টার পরেও আমি ব্যর্থ। ওর চোখের দিকে তাকাতে পারছি না। আজ বড় নিঃস্ব লাগছে। খোকাকে বড় দেখতে ইচ্ছে করছে। আজ এই মুহূর্তে কেউ নেই আমার কাছে। আমি একা, বড় একা। এক হেরে যাওয়া অপদার্থ মানুষের পাশে আর কে থাকে? আমি আমার ব্যর্থতা মেনে নিতে পারছি না। শুধু একবার যদি খোকাকে দেখতে পেতাম। ডায়েরির শেষ পাতাটা বুকে চেপে স্থির হয়ে বসে পড়ে সৌমিক। দু চোখ দিয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা জল। হাই তুলে আবার পাশ ফেরে সৌমিক। আজ কিছুতেই ঘুম আসছে না ওর। ঘড়ির কাঁটা সশব্দে ঘুরে চলেছে নিজের কক্ষপথ জুড়ে। মাথার উপর হাজার দুশ্চিন্তারা ভিড় জমাচ্ছে। 10 দিন শেষ হলো আজ। হাতে মাত্র 5 দিন, কিন্তু এখন একটা কাজ জোগাড় করে উঠতে পারল না। এন কোনো জায়গা নেই যেখানে দরখাস্ত পাঠায়নি। এই 8-9 দিনে কোনো জায়গা থেকেই কোনো উত্তর আসলো না। বিদ্যাবুদ্ধি বলতে 10-টুনে 12 পাস, তারপর ITI পড়েছে। টুকটাক হাতের কাজ জানে। একটা ঘড়ির কোম্পানিতে কাজও করেছে বেশ কিছুদিন। হঠাৎ করেই চাকরিটা চলে গেল। দীর্ঘশ্বাস ফেলে সৌমিক। ওর জীবনে সবকিছুই তো হঠাৎ করেই হয়। হঠাৎ করেই ছেলেবেলায় একদিন খেলার মাঠ থেকে ফেরার পথে দেখে বাড়ির সামনে জটলা। সবাইকে ঠেলে বাড়ি ঢুকে দেখে মা মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে। শরীরটা একদম বেগুন পোড়া। ওর এখনো মনে আছে সবাই বলা বলি করছিল সুইসাইড। সৌমিক অবাক হয়েছিল শুনে। ও
ওর মা তো হেরে যাওয়ার মানুষ নয়। লম্পট স্বামীর শত ধার দেনা একে একে শোধ করে একটা নিশ্চিত সংসারের স্বপ্ন দেখত। সেখানেই থমকে গেছিল সৌমিকের জীবন। জুয়ারি নেশাখোর বাবার সান্নিধ্যে আর কি হতে পারে। কোনো রকমের মাধ্যমিক দিয়ে সোজা কাজে ঢুকে পড়েছিল। একটা চাউমিন তৈরির কারখানায় স্কুল থেকে ফেরার পথে কাজ করে রাতের বেলায় বাড়ি ফিরত। ওর বাবাও একটু একটু করে সংসারী হচ্ছিল। মাঝে মাঝে কাঁচা টাকা নিয়ে আসত। দুবেলা পেট পুড়ে খেত তখন ওরা। পাতে মাছের ছোট টুকরোটার দিকে তাকিয়ে উদাস স্বরে বলতো, জানিস সমু, আমাদের কি বিশাল জমিদার বাড়ি, মাছ কোনোদিন কিনে খাইনি। বাড়ির ভেতরের পুকুরে ছিপ ফেললেই পেল্লাই মাছ, পেটি ছাড়া খেতাম না। স্বাদ, কি সব দিন ছিল। মা যে কেন বাবাকে ছেড়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিল আজও বুঝিনি। একা মেয়ে ছেলে কি সংসার চালাতে পারে? তাই অকালে আমি গেলাম বকে। এসব শুনে বাবার উপর মায়া হতো সৌমিকের। মনে হতো এই এলোমেলো উস্কো খুস্কো চেহারার লোকটার জীবনে শুধুই কষ্ট। নিজের দাদু সম্বন্ধে জানতে আগ্রহ জন্মাতো। শুনেছিল লোকটা অনেক গুণী, সেই সময়কার এক নামী বৈজ্ঞানিক। ওর মাথায় ঢুকতো না এত জ্ঞানী ব্যক্তিকে ছেড়ে ঠাকুমা কেন চলে এসেছিল। হঠাৎ করেই বদলে গেছিল লোকটা। সৌমিক শুনেছিল ওর দাদু প্রথম থেকে একেবারেই এরকম ছিল না। নিজের গ্রামের বাড়ি ঘুরতে এসে হঠাৎ করেই ওর মধ্যে পরিবর্তন আসে। সেই বাড়ি ছেড়ে চাকরির জায়গায় আর ফিরে যায়নি। কিন্তু কেনই বা ওই লোকটা দিনরাত একা থাকতো? আর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যাই বা করেছিল কেন? খুব আশ্চর্যের বিষয়, বাবাকে প্রশ্ন করলে এড়িয়ে যেত। হয়তো বাবাও জানতো না কিছু, তবে বারে বারে সাবধান করেছিল যেন সোনাগঞ্জ মুখ কোনোদিনও সে না হয়। বাপ বেটার সংসারটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতে একদিন মুখ থুবড়ে পড়ল। 3 দিনের জ্বরে বাবা শেষ। হঠাৎ করেই দু চোখে অন্ধকার নেমে এসেছিল সৌমিকের। সদ্য চাকরিতে ঢুকেছিল তখন। হঠাৎ করে চাকরিটাও চলে গেল। বাবার দেনা শোধ করতে করতে মাথা গোঁজার আশ্রয়টুকু বেঁচে দিতে হলো। বাড়ি খালি করার আগে জিনিসপত্র ঘাঁটতে গিয়ে বাবা দেরাজ খুলে কিছু জামা কাপড় নামাতেই হাতে ঠেকেছিল একটা লম্বা কাঠের বাক্স। বাক্স খুলতেই একটা হুইল আর তার সাথে একটা চিঠি। চিঠিটা প্রায় বছর 25 আগের লেখা। চিঠির বয়ান পড়ে বুঝতে পারে এ চিঠি তার দাদুর। বাবাকে উদ্দেশ্য করে ফিরে আসার জন্য অনুরোধ জানিয়েছে। কিন্তু কি আশ্চর্য, এত অভাবের মধ্যেও ওর বাবা দাদুর ওই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলল না কেন? আর সময় নষ্ট করেনি সৌমিক। 2 ব্যাগের ভিতর সামান্য জিনিস ভরে সোজা চলে এসেছে এই সোনাগঞ্জ। বিছানা ছেড়ে উঠে বসে সৌমিক। বড্ড গুমোট লাগছে। 2-1 পশলা বৃষ্টি হলে একটু শান্তি লাগে। আজ সৌমিকের মনটাও বড় বিষণ্ণ। মাদুর বগলে ছাদে এসে দাঁড়ায়। ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। মনে মনে বলে, কি কপাল আমার, কোনো দিকেই কিছু করতে পারি না। একটা চাকরি জোটে না, জোটে তো টিকিয়ে রাখতে পারি না। একটা নিঃস্ব অপদার্থ ফোপড়া মানুষ আমি। আমার বেঁচে থেকে কি লাভ? ছাদের কার্নিশে দাঁড়িয়ে ঝুঁকে নিচের দিকে দেখতে থাকে। মনে মনে ভাবে, আমি মরলে কেউ কাঁদবে কি? নিজের লোক বলতে তো কেউ নেই। দাদুও ঠিক এইখান থেকেই, দাদুও খুব একা হয়ে গেছিল না? ঠিক আমার মতো। সৌমিক ধীরে ধীরে ওর ডান পাটা এগিয়ে দেয় শূন্যে। 2 হাত ছেড়ে বিপদজনকভাবে দাঁড়িয়ে থাকে কার্নিশে। শরীরটা বড্ড পলকা লাগে ওর। মিষ্টি হাওয়ার আলতো স্পর্শেই পাতালপুরীর রাস্তা প্রশস্ত হয়ে যাবে যে কোনো মুহূর্তে। ঠিক তখনই ওর চোখ যায় পুকুর ঘাটের দিকে। ওদিক থেকে একটা নীলাভ আলো আসছে না?
নিয়নের মতো জ্বলছে কিছু। আলোটা দৈর্ঘ্যে বেশ বড়। ও অবাক হয়, এত রাতে পুকুর পাড়ে নীল আলো আসবে কেন? বুড়ো বিষে নাকি? কিন্তু আলোটা যে মৃদু মৃদু নড়ছে, একবার পুকুরের জলের উপর ঝুঁকে পড়ে আবার সোজা হচ্ছে, তা কিভাবে সম্ভব? শ্রমিক আত্মহত্যা ভুলে ছুটে যায় পুকুরের দিকে। একটা গাছের আড়ালে নিজেকে লুকিয়ে সামনে তাকায়। তারপর অবিশ্বাস্য ভঙ্গিতে দু চোখের পাতা ভালোভাবে ডোলে অপার বিস্ময়ে চেয়ে থাকে সামনে। এক অভূতপূর্ব সুন্দরী নারী পুকুর ধারে বসে এক মনে চেয়ে আছে জলের দিকে। দু চোখে তার একরাশ বিষণ্ণতা। সেই নারীর শরীরে যেন হাজারো জোনাকির দল বাসা বেঁধেছে। তার পেলব অবয়ব ঘিরেই প্রজ্বলিত হচ্ছে হাজারো নীল নিয়নের আলো। সেই নারীর কাঁধের দুই পাশে তিরতির করে কাঁপছে দুটো সুদৃশ্য ডানা। যা কিছু দেখছে এই মুহূর্তে কিচ্ছু বিশ্বাস হয় না সৌমিকের। ছেলে ভুলানো রূপকথার চরিত্রকে যদি চোখের সামনে দেখা যায়, তবে মস্তিষ্কই বা কেন তাকে সত্যি বলে মানবে? গাছের আড়াল ছেড়ে পায়ে পায়ে সেই নারীর দিকে এগিয়ে যায় সৌমিক। শুকনো পাতার ওপর পায়ের শব্দ শুনে নারীটি রাজহাঁসের মতো ফিরে তাকায় ওর দিকে। সৌমিক হোঁচট খেতে খেতে এগিয়ে যায় ওর দিকে। কে তুমি? নারীটি তড়িৎ পৃষ্ঠের মতো উঠে দাঁড়ায়। দুই চোখে একই সঙ্গে ফুটে ওঠে বিস্ময়, ভয় এবং অবিশ্বাস। হঠাৎ সেই মুহূর্তে এক অদ্ভুত সুর মূর্ছনা ছড়িয়ে পড়ে। এক করুণ রাগিনীর তান ভেসে আসছে বাড়ির ভিতর থেকে। আহ, কি সেই সুর! এবার সেই সুন্দরীকে ভীষণ বিচলিত দেখায়। তার দুই আয়ত চোখে নেমে আসে বিষাদের ছায়া। তাকে ঘিরে জ্বলতে থাকা আলোগুলো নিভে যায় মুহূর্তে। সৌমিক কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তার ডানায় ভাসিয়ে দেয় শরীর। চোখের নিমেষে মিলিয়ে যায় কোথায়। প্রায় সংজ্ঞাহীন শরীরে পুকুর ধারে ঝপ করে বসে পড়ে সৌমিক। মাথার ভিতরের শিরা উপশিরাগুলো যে কোনো মুহূর্তে ফেটে বেরিয়ে আসতে পারে। দুহাতে মাথা খিমচে ধরে প্রায় দুরাতের বিনিদ্র জ্বালাময় চোখে ভাঙা পুকুর ঘাটের দিকে চেয়ে থাকে সৌমিক। গত রাতে সেখানেই দেখেছিল তাকে। সে কি সত্যিই ছিল নাকি তার একাকী মনের কল্পনা? দাদুও তার ডায়েরিতে কার কথা উল্লেখ করতে চেয়েছিলেন? তবে সে কি সত্যি? ঘাড়ের কাছে শিরাটা আবার তপতপ করে ওঠে। সেখানে হাত দিয়ে মাথাটা পেছন দিকে হেলিয়ে দেয় সৌমিক। হাত ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নেয়। রাত 12:10। কাল ঠিক কখন তাকে দেখেছিল? প্রায় মাঝরাতে, তাই না? সে কি সত্যি নাকি কোনো অশরীরী? নিজের অজান্তেই গায়ে কাঁটা দিয়ে ওঠে সৌমিকের। আজ সকালে আবারও তন্ন তন্ন করে খুঁজেছে সমস্ত ঘর। সে বন্ধ দরজার কোনো হদিশ পায়নি। মাথার ভিতর জট পাকানো প্রশ্নের সমাধান খুঁজতে ও গেছিল বুড়ো বিষের কাছে। আচ্ছা, বলছি, আপনি কখনো সুর বা কোনো শব্দ শুনতে পান? মানে রাতের বেলায় ওই বাড়ির ভেতরে? বুড়ো বিষে কলকে হাতে রুদ্র মন্দিরের চাতালের ওপর চোখ বুজে ঝিমোচ্ছিল। চোখ না খুলেই এদিক ওদিক মাথা নাড়ায়। ওই বাড়িতে একটা বন্ধ দরজা আছে। আপনি জানেন ওই ঘরটা কোথায়? উত্তর না দিয়ে লম্বা হাই তুলতে তুলতে চাতালের মেঝেতে শরীরটা এলিয়ে দিয়েছিল। শ্রমিক বুঝতে পারে বুড়ো বিষে ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখুন, দাদু যাকে দেখতে পেতেন আমিও তাকে কাল দেখেছি। আপনি আমাকে এড়িয়ে গেলেও আমি ছাড়বো না, কিন্তু এই রহস্য আমি উন্মোচন করেই ছাড়ব। কথা শেষ করে ফিরে আসছিল সৌমিক। বিষে পেছন থেকে ডেকে উঠেছিল, এই দাঁড়াও, তোমাকে দেওয়ার সময় কিন্তু ফুরিয়ে আসছে বাবা। কাজের কোনো ব্যবস্থা করতে পারলে?
দেখো, আর কিছুদিনের মধ্যে না করতে পারলে কিন্তু সত্যি সত্যি তোমার গাছতলায় আশ্রয় হবে। আমি চেষ্টা করছি। সব কিছু জানতে নেই, কিছু জিনিস গোপন থাকাই ভালো, ওতেই মঙ্গল। এখন চাকরি পেলে ফিরে যাও, এই বাড়ি তোমারই থাকবে। বুড়ো বিষের কথাগুলো সতর্ক বাণীর মতো সৌমিকের কানে গেঁথে যায়। দুহাতে চোখ ডলতে ডলতে আবার ঘড়ির দিকে তাকায় সৌমিক। 1:15। সেকেন্ডের কাঁটাটা অক্লান্ত ঘুরে চলেছে। ঘড়ির ক্রমাগত সুস্পষ্ট টিক টিক শব্দ গভীর করে তুলছে রাতের নৈশব্দ। হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল সবকিছু। ঘড়ির টিকটিক, ঝিঝির ডাক, নিশাচরদের গোপন আলাপ সব। মুহূর্তের জন্য সৌমিক ভাবল, সে কি বধির হল? মুহূর্তে সেতার বেজে উঠল হাজার হাজার। তার সঙ্গে মিশল জল তরঙ্গের সুর। বড় বিষাদময় সেই সুর। সৌমিকের আরক্ত দুই চোখের পাতা যেন নিদ্রা দেবীর জাদুর কাঠির স্পর্শ পেল। ভারী হয়ে আসতে লাগলো ক্রমশ। সৌমিক দু চোখ বুজে তলিয়ে যেতে লাগলো ঘুমের দেশে। কিন্তু চেতনা বারবার ওর মস্তিষ্কে করাঘাত করছে। জাগো জাগো সৌমিক, এই তো সময়। সেই রহস্যময় জেগেছে, তার কাছেই আছে তোমার সব ধাঁধার সমাধান। আপ্রাণ চেষ্টায় বন্ধ দু চোখের পাতা খুলে টলতে টলতে উঠে দাঁড়ায় সৌমিক। সুরটা থেমে গেছে ততক্ষণ। ঝিঝিরা আবার গাইতে শুরু করেছে নিজের তানে। নিশাচরেরা আবারও গল্পে মেতেছে নিজেদের দুর্বোধ্য ভাষায়। তার মধ্যেও কিছু একটা অমিল লাগে সৌমিকের। কি একটা নেই নেই। সময় দেখার জন্য ঘড়ির দিকে তাকাতেই একটু হোঁচট খায়। ঘড়িতে এখনো 1:15, কিন্তু ঘটনাটা বেশ কিছুক্ষণ ধরেই ঘটল। কিন্তু সেই মতো সময়ের কাঁটা এগোলো কই? আর ওই যে সেকেন্ডের কাঁটাটা, সেটাও তো আটকে আছে 12 আর 1-এর ঠিক মাঝখানে, শেষবার যেমন দেখেছিল। তবে কি সে সত্যিই এসেছে? সে আসলে বুঝি সময় স্তব্ধ হয়ে যায়? সে আজও কি একাকী বসে ওই পুকুর ঘাটে? সেদিকে ছুটে যায় সৌমিক। পুকুর ঘাটে কালো জমাট বাঁধা অন্ধকার। আগাছা সরিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। ওর মন বলে সে আছে আশেপাশেই কোথাও। অসংখ্য ঝিঝির মাঝে হাড় কাঁপিয়ে ডেকে ওঠে রাত পেঁচা। চমকে ঘাড় ঘোড়ায় সৌমিক। ছাদের ভাঙা কার্নিশের ওপর এক নীলচে আভা খেলা করছে যেন। সৌমিক ছুটে যায় সেই দিকে। পা টিপে টিপে ভাঙা সিঁড়ি বেয়ে সন্তর্পণে উঠে আসে ছাদে। থমকে দাঁড়ায়। এক বুক তারায় ভরা আকাশের নিচে চিত্রার্পিতের মতো বসে আছে সে। একরাশ এলোমেলো চুলের শাড়ি এঁকে বেঁকে ছড়িয়ে আছে ছাদের ওপর। তার সেই চুলের গোছায় জোনাকিদের বাড়ি। দিকি দিকি জ্বলছে আর নিচ্ছে তারা। নরম মোমের উপরে নকশা কুঁদে কেউ তৈরি করেছে তাকে। শরীর জুড়ে বিচিত্র এক পোশাক। এ পোশাক না ফুলের বাগিচা? ধাঁধা লাগে সৌমিকের। যেন বাগান থেকে তাজা ফুলগুলো এক্ষুনি কেউ তুলে এনে সযত্নে রোপণ করেছে ওর শরীরে। সারা শরীরকে কেন্দ্র করে বেষ্টিত এক নীলচে আলোর বলয়। হয়তো আকাশে নীল তারারা কক্ষচ্যুত হয়ে একে একে এখানে এসে ভাব জমিয়েছে। ওর পায়ের দিকে নজর পড়তেই অবাক হয় সৌমিক। তার উন্মুক্ত পায়ের কিছু অংশ কাঁচের মতো স্বচ্ছ। ওর পাগুলো কাঁচের নাকি? ধীরে ধীরে সেই রহস্যময়ীর দিকে অগ্রসর হয় সৌমিক। রহস্যময়ী সৌমিকের দিকে পেছন ঘুরে এক দৃষ্টে তাকিয়ে আছে আকাশের ভাঙা চাঁদের দিকে। কে তুমি? কোথায় থাকো? ভীরু সন্ত্রস্ত চোখে চমকে ফিরে তাকায় সেই রহস্যময়ী। তীর তীর করে কেঁপে ওঠে তার ডানা জোড়া।
তার নরম পালকের মতো শরীরটাকে শূন্যে ভাসিয়ে দেয়। দাঁড়াও, যেও না, যেও না, দোহাই তোমার, যেও না। রহস্যময়ীর পেছনে ছুটতে ছুটতে আকুতি করে সৌমিক। এবার তার ডানার গতি মন্থর হয়ে আসে। শূন্য থেকে নেমে স্থির হয়ে দাঁড়ায় সৌমিকের সামনে। ওর দুই চোখের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে কিছুক্ষণ। বিশ্বাস অবিশ্বাসের ছায়া দোদুল্যমান তার দুই চোখের তারায়। এবার সৌমিক ভালো করে তাকিয়ে দেখে তাকে। এই রূপের বর্ণনা বুঝি কোনো কবি তার কাব্যে কোনো কালে বর্ণনা করে যায়নি। তা সম্ভব নয়, কারণ কোনো উপমাই তার সমতুল্য রূপ বর্ণনায় অক্ষম। কিন্তু তার ওই দু চোখ এত করুণ, বেদনাময় কেন? আর শরীরের কিছু কিছু অংশ এমন স্বচ্ছ কাঁচের মতো দেখাচ্ছে কেন? আমি বুঝেছি তুমি সাধারণ মানবী নও, কিন্তু কে তুমি? কি নাম তোমার? আর এখানে এলে কিভাবে? বিস্ময়ে বিভোর হয়ে প্রশ্ন করে সৌমিক। বন্দি আমি, মুক্তি চাই। ঠোঁট নড়ে না তার, তবু কিভাবে যেন এক সুমিষ্ট করুণ রাগিনী কানে এসে পৌঁছায় সৌমিকের। বন্দি? কে করেছে তোমায় বন্দি? তুমি মুক্তির উপায় বলো, আমি তোমায় উদ্ধার করব। তার দুই চোখের তারায় আনন্দের হাজারো নিহারিকা জ্বলে ওঠে মুহূর্তে। আবারও বেজে ওঠে সেই সুরেলা তান। বিমর্ষ হয়ে যায় সে, নিভে যায় তার চোখের দীপ্তি। করুণ অস্তাচলের রাগিনীর রেশ বেয়ে একে বেঁকে ভাসিয়ে দেয় তার পেলব শরীর। কি যে আবেশ রয়েছে সেই সুর মূর্ছনায়। ভারী হয়ে আসে সৌমিকের দুই চোখের পাতা, তবুও সে ছুটতে থাকে। ফিরে যাচ্ছ? কাল আবার দেখা হবে, আমি অপেক্ষায় থাকবো। পশ্চিমের ভাঙা দালানের শেষে কোথায় যেন মিশে গেল সে। দিনের শেষে সন্ধে নামে। সন্ধে গড়িয়ে রাত, রাত গভীর হয়। সৌমিক অপেক্ষা করে, সে আসে রোজ রাতে। সৌমিক মহাগ্রস্তের মতো তাকিয়ে থাকে ওর দিকে। বলে যায় নিজের জীবনের কথা, অসহায়তার কথা, একাকিত্বের কথা। যে রাতে বাবাকে মহাপ্রস্থানের পথে যাত্রা করিয়ে দিয়ে শ্মশান থেকে বাড়ি ফিরলাম, দরজা খুলে দেখি ঘরে কেউ নেই, কেউ না, আমি একা। তখন এক তীব্র যন্ত্রণা তীর তীর করে হুল ফোটাতে লাগলো বুকের মধ্যে। গলার কাছে শক্ত দানার মতো কষ্টটা আটকে ছিল। চোখটা ভীষণ জ্বলছিল। চিৎকার করে কাঁদতে চাইছিলাম, পারিনি, জানো, পারিনি। ঘরের কোণে বসে গুঁড়ে গুঁড়ে উঠছিলাম। বিছানায় তখনও বাবার গায়ের গন্ধ লেগে। বিছানার পাশে রাখা ছোট্ট টেবিলের উপর বাবার দামি ওষুধের বাক্সটা পড়ে আছে। আগের দিনই দুজনের কাছে টাকা ধার করে কিনেছিলাম। 10টা ওষুধের দাম 330 টাকা 50 পয়সা। ভেবেছিলাম ওই ওষুধের গুণেই সে যাত্রা বেঁচে যাবে, কিন্তু মাথা নাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে সৌমিক। ঝাপসা চোখে তাকায় সেই নিশিথিনের দিকে। তার দিঘির মতো দুই চোখে তখন জোয়ার লেগে। টলটলে দুই চোখে খেলা করে চাঁদের প্রতিচ্ছবি। সৌমিকের সেই মুহূর্তে মনে হয় নিজের দুঃখ অন্যের চোখে দেখার বুঝি এত সুখ। জীবনে যে আর কিছুই চাওয়া পাওয়ার রইল না, শুধু এই রহস্যময়ীর কোলে মাথা রেখেই স্বাচ্ছন্দ্যে যুগ যুগান্তর কাটিয়ে দেওয়া যায়। আর ওই চোখের দিকে চেয়ে সহস্র মুহূর্ত। তুমিও তো আমার মতোই হতভাগী, একাকী। এগুলো তো তোমারও কেউ নেই, তাই না? সে সৌমিককে তার জগতের কথা বলেছে। বড় অদ্ভুত সেই জগৎ।
মায়াবী সে জগতে সবাই স্বাধীন, তবে বাঁধনবিহীন এক মায়ার ডোরে একে অপরের সঙ্গে যুক্ত। সে জগতে তোমার আমার মতো তুচ্ছ কিচ্ছু নেই। সকলের সমান অধিকার, সকলে সকলের আপন আত্মীয়, তুচ্ছতা নেই, জাতপাত নেই, দলাদলি নেই, কষ্ট নেই, হাহাকার নেই, প্রিয়জন হারানোর যন্ত্রণা নেই, আছে শুধুই প্রশান্তি। জগৎচ্যুত এই হতভাগিনী এই অভিশপ্ত জগতে এসেই তার প্রথম সাক্ষাৎ ঘটে পার্থিব বেদনার সঙ্গে। সে ফিরে যেতে চায়, পারে না। কিভাবে এসেছে তা তার মনে পড়ে না, কিভাবে ফেরা যায় তা তার জানা নেই। শুধু মনে পড়ে যুগ যুগ ধরে স্থির বন্দী ছিল কোথাও, দমবন্ধ লাগত। কোনো একদিন এক মহান পুরুষ তার দ্বার ভেঙে উদ্ধার করে তাকে। সে মুক্ত করে ঠিকই, কিন্তু শত চেষ্টাতেও তাকে তার রাজ্যে ফিরিয়ে দেওয়াতে ব্যর্থ হয়। বারবার এই ব্যর্থতা সে পুরুষ মেনে নিতে পারেনি। শেষ অবধি আত্মহনন করেন। সেই প্রথম সে জীবনে মৃত্যু দেখেছিল অসহায় দুই চোখে। তারপর গড়িয়ে গেছে বছরের পর বছর। এখন রাতের এক নির্দিষ্ট মুহূর্তে কিছু সময়ের জন্য অন্ধকূপ থেকে বেরিয়ে নিভৃতে এক বুক শ্বাস নিতে পারে। সে জানিয়েছে সৌমিককে হুবহু সেই মহান পুরুষটির মতোই দেখতে তাকে। তাই তো প্রথম দিনের সাক্ষাতে অমন থমকে দাঁড়িয়েছিল। তাই বুঝি সৌমিকের প্রতি এত আস্থা। তুমি কখনো নাম বলনি তোমার? কি নামে ডাকি বলো তো তোমার? সৌমিকের উস্কো খুস্কো মুখের দিকে আয়ত চোখে তাকিয়ে রইল সে, যেন কোনোদিন এই প্রশ্নই শোনেনি কখনো। হয়তো নাম বলে কোনো বস্তুর অস্তিত্বই নেই ওর জগতে। নীলাম্বরী, অনামিকা, নিশিথিনী, কোন নামে বলো? সে ভাবতে বসে। এলাই তো চুলের প্রান্তে আঙুল জড়িয়ে লজ্জানত মুখে জট পাকায়। সৌমিক কাছে এগিয়ে আলতো স্পর্শে তুলে ধরে তার চিবুক। ওর ভয় হয় ওতেই বিগলিত মোমের মতো নরম চিবুক খসে পড়ে যদি। সে আধ বোঝা চোখে চেয়ে থাকে সৌমিকের দিকে। কোন নামে হায় ডাকবো তোমায়? নাম না জানা অনামিকা, জলে স্থলে গগনতলে তোমার মধুর নাম যে লিখা। গ্রীষ্মে কনক চাপার ফুলে তোমার নামের আভাস তুলে ছড়িয়ে আছে বকুল মূলে তোমার নাম হেনিকা। এই তুমি না বড় মায়াবী। মায়া বলেটা কি? সলজ্জ ভঙ্গিতে মাথা নাড়ায় মায়া। মায়া মায়া আবেগরুদ্ধ কণ্ঠে সৌমিক বারবার উচ্চারণ করে তার নাম। অবাক চোখে চেয়ে থাকে মায়া। ওর ঠোঁট নড়ে শুধু, ঠোঁটের কোণে লজ্জা মাখা হাসির আভাস। তোমায় আমি ভালোবাসি মায়া। তুমি ভালোবাসা মানে বোঝো? ভালোবাসা। কাগজে ফুলের পাপড়ির মতো ওর নরম ডান হাতটা ধরে সৌমিক স্পর্শ করায় ওর বুকের বাঁ দিকে। এই যে আমার বুকের ঠিক এইখানে তোমার বাস। এই যে ধুকধুক শব্দটা পাচ্ছ, তুমি যতদিন এখানে থাকবে ঠিক ততদিন আমি বাঁচব। তুমি থাকবে তোমায় চিরদিন, থাকবে না? হঠাৎ মায়া বড় অস্থির হয়ে পড়ে। মুখের অভিব্যক্তি দ্রুত পরিবর্তন ঘটে। যন্ত্রণার করুণ রেশ ফুটে ওঠে ওর চেহারায়। ছিটকে উঠে দাঁড়ায়। আমায় আমায় এক্ষুনি ফিরে যেতে হবে। এখনো তো তোমার ফেরার সময় আসেনি। এই মায়া, তোমার কষ্ট হচ্ছে? আমি কিছু বলে ফেলেছি? যদি অজ্ঞাতে কিছু বলে ফেলে থেকে আমায় ক্ষমা করে দাও, কেমন? এখানে ফেলে যেও না আমাকে। যন্ত্রণা ক্লিষ্ট করুণ মুখে একবার সৌমিকের দিকে ফিরে তাকায় মায়া। হয়তো বলতে চায় কিছু, কিন্তু বলতে পারে না। ক্লান্ত ডানায় শরীর ভাসিয়ে দেয়। ওর চলে যাওয়ার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে সৌমিক। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে, চিরকাল রবে মোর প্রেমের কাঙাল। এই কথা বলিতে চাও বলো, এই ক্ষণটুকু হোক সেই চিরকাল। তারপর যদি তুমি ভোলো,
মনে করাবো না আমি শপথ তোমার। আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার। যাওয়ার সময় হলে যেও সহজেই, আবার আসিতে হয় এসো। সংশয় যদি রয় তাতে ক্ষতি নেই, তবু ভালোবাসো যদি বেশো। মায়া ফেরে না। অন্তহীন অপেক্ষায় বসে থাকে সৌমিক। দিন ফুরিয়ে রাত নামে, রাত ফুরিয়ে দিন, মায়া আসে না। সে কি আর কোনোদিনও আসবে না? সারা সকাল তন্ন তন্ন করে খোঁজে, রাতে ছুটে ছুটে যায় ছাদে, বাগানে, ভাঙা পুকুর ঘাটে। সব বন্ধ দরজাগুলো ভেঙে ফেলেছে। পশ্চিমের দালানে যে প্রান্তে গিয়ে মায়া রোজ হারিয়ে যেত, সে প্রান্তে এর আগেও বার কয়েক খুঁটিয়ে দেখেছে সে। আবারও গিয়ে দাঁড়ায়, চিৎকার করে ডাকে, ফিরে এসো মায়া! কেন এত কষ্ট দিচ্ছ? নাই বা বাসলে ভালো, ফিরে এসো। মায়া ফেরে না। ভাঙা ইটের দেওয়াল, দাঁত বের করে হাসে। সৌমিক শূন্য চোখে তাকিয়ে থাকে সেই দিকে। কনকনে শীতল হাওয়ার স্পর্শে চোখ মেলে চায় সৌমিক। বাগানের এক প্রান্তে পড়ে থাকা দুর্বল শরীরকে টেনে তোলে। রাত তখন বেশ গভীর। সে বুঝে পায় না এই বাগানের মাঝে সে এইভাবে কেন পড়েছিল। গায়ের ধুলো ছেড়ে উঠে দাঁড়ায়। আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। চারদিকের সবকিছুই সুস্পষ্ট। ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ধরায় শরীরে। ঝিম ধরা মিষ্টি এক ফুলের সুবাস ছড়িয়ে রয়েছে চারিদিকে। এগিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়ায় সৌমিক। অন্ধকার কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে মায়াবিনী। রুগ্ন মলিন মুখ। আজ ওর শরীরের অধিকাংশই বড় স্বচ্ছ। সৌমিক ছুটে যায় সেই দিকে। মায়া, তুমি কোথায় ছিলে দুদিন? এ কি চেহারার হাল তোমার? মায়া, কি হয়েছে তোমার মায়া? হ্যাঁ, কি হয়েছে বলো? হারিয়ে যাচ্ছি আমি, নিঃশেষ হয়ে যাচ্ছি। আমার সময় ফুরিয়ে এসেছে। সব কিছু শেষ হওয়ার আগে তোমার সাথে শেষবারের মতো দেখা করতে এলাম। আমি তোমাকে ফুরোতে দেব না মায়া। তুমি আমাকে শুধু উপায় বলো। কিছুই কি মনে নেই তোমার? কিভাবে এলে, ফিরে যাওয়ার উপায় কি? দেখো দেখো দেখো, কিছু অন্তত কোনো স্মৃতি, মানে কিছু তো মনে আছে তোমার? হ্যাঁ, কিছু বলো, বলো না। সৌমিক উদ্গ্রীব চোখে তাকায় মায়াবিনীর দিকে। মায়াবিনী ম্লান হাসে। ফ্যাকাশে শরীরে বড় দুর্বল দেখায় ওকে। ওর শরীরের স্বচ্ছ অংশগুলোতে প্রতিফলিত হচ্ছে চাঁদের আলো। সৌমিক হাত ছুঁয়ে স্পর্শ করতে চায় ওকে। সেই মুহূর্তেই ওর উন্মুক্ত গ্রীবার এক অংশের চামড়া সরে গিয়ে সেটা স্বচ্ছ স্ফটিকের আকার নেয়। যন্ত্রণায় কুঁকড়ে ওঠে মায়াবিনীর মুখ। আঁতকে উঠে ছিটকে সরে যায় সৌমিক। এ কি হচ্ছে? অনুমতি দাও, ফিরে যাই। আর ভেবো না আমার কথা, দোহাই তোমার। নয়তো যে আমার শেষ হয়েও শান্তি নেই। না না না, কোথাও যেতে দেবো না তোমায়। তোমার মনে না পড়লে ক্ষতি নেই। আমি উপায় বের করবো, খুঁজে বের করবোই। কোনো লাভ নেই, তাতে তোমারই সর্বনাশ। যে সব হারিয়ে বসে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সর্বনাশের কাঁচের সাঁকোয় বাঁধা। এপার ওপার যে বাড়েই দাঁড়াও, ক্ষত বিক্ষত হতেই হবে। আমি নিজের জন্য ভয় করি না মায়া। শুধু তোমার যন্ত্রণায় যদি বিন্দুমাত্র প্রশমনের কাজে লাগি, তবে হয়তো শত শত না পাওয়ার ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে, তাই না? ফিরে যেতে গিয়েও থমকে দাঁড়ায় মায়াবিনী। অপলক চোখে চেয়ে থাকে সৌমিকের উদ্ভ্রান্ত মুখের দিকে। তাতে যদি আমাকে চিরতরে হারাতে হয়, তবে তাতে তোমার এই যন্ত্রণার প্রশমন হলে আমি রাজি আছি মায়া, রাজি আছি। বেশ,
আমাকে অনুসরণ করো তবে। স্বচ্ছ দুই পায়ের ওপর ভর করে টলমলো পায়ে এগিয়ে চলে মায়াবিনী। সৌমিকের ভয় হয়, এই বুঝি দুপা শতচূর্ণ হয়ে গুঁড়িয়ে পড়বে মাটিতে। আজ আজ যে সেই সুর শোনা গেল না। সে সুর আর বাঁচবে না কখনো। সময় আমার ফুরিয়ে এসেছে যে। তুমি তুমি কিভাবে এসেছিলে মনে পড়ে? থমকে দাঁড়ায় মায়াবিনী, জ্যোৎস্না ভরা আকাশের দিকে সিক্ত চোখে চায়। সেদিন মায়া কাননে ফুলের মেলা বসেছিল, সবাই বেজায় খুশি। সঙ্গীদের সঙ্গে আমিও ছিলাম সেখানে। হঠাৎ নজর গিয়ে পড়েছিল রামধনু বৃক্ষের ডালপালার মাঝে আগুন রঙা এক নাম না জানা পাখির দিকে। এক মায়াবী স্বরে ডাকছিল। আমি কাছে যেতেই উড়ে গিয়ে বসলো আরেক গাছের ডালে, তারপর অন্য এক ডালে। আমি তার পিছু নিয়ে ছুটতে ছুটতে পৌঁছালাম এক অজানা স্থানে। পিছু ফিরে দেখি সাথে কেউ নেই। ফিরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমার গতি স্তব্ধ হলো, চারিপাশ অস্পষ্ট হয়ে এলো। আকাশখানি বড় অদ্ভুত লাগছিল। কালো কালির দোয়াত যেন কেউ উল্টে দিয়েছিল তার গায়ে। আমি এর আগে কোনো কালে আঁধার দেখিনি। সেদিন প্রথম দেখেছিলাম আকাশ থেকে ভূমি বরাবর এক লম্বা লম্বি উলম্ব রেখার সৃষ্টি হলো। ক্রমে সেই রেখা আকারে বড় হতে হতে সুবিশাল গহ্বরের আকার নিল। আমি অবাক হয়ে এগিয়ে গেলাম সেদিকে। সেই গহ্বরের কাছে যেতেই তীব্র এক উষ্ণ হাওয়া প্রবল বেগে আকর্ষিত করতে লাগলো আমার শরীর। আমার ডানা জোড়া সেই প্রবল আকর্ষণের কাছে নতি স্বীকার করলো সহজেই। সেই গহ্বরের প্রবল জোরালো শক্তি টেনে এনে ছিটকে ফেললো এই অন্ধকূপে। তারপর যে কতকাল কেটে গেছে। শব্দ শুনতে পেতাম, শব্দের উৎস জানতে পারিনি। একটু আলোর জন্য ছটফট করে মরেছি শুধু। শেষে বহু যুগ পর সেই পুরুষ দ্বার ভেঙে উদ্ধার করেছিল আমায়। তার কারণেই আজ আমি তোমার সামনে। সব কিছুই বিস্তৃত ছিলাম, কিন্তু সে রাতে তোমায় স্পর্শ করা মাত্র সব কিছু জলের মতো স্বচ্ছ হয়ে উঠল। তারপরেই ধীরে ধীরে বিলীন হওয়ার শুরু। তবে মুক্তির উপায় কি? সেও আমার মনে পড়েছে। তবে সে সহজ কাজ নয়। আমার মুক্তির অর্থ ভয়ঙ্করকে আহ্বান করা। তার চেয়ে আমার মরণ ভালো। কার কথা বলছো তুমি? কে সে ভয়ঙ্কর? যার বদলে আমি এসেছি। আমি ফিরে গেলে সে জগতে পুনরায় ফিরে আসবে। তবে সে সশরীরে ফিরবে না, ফিরবে তার প্রেত। ফিরে এসেই প্রতিহিংসা চরিতার্থ করবে, ধ্বংস করে দেবে সবকিছু। তুমি এত কিছু জানলে কি করে? তোমার বদলে কে গেছেন মায়া? রাজা রুদ্র নারায়ণ রায়, অর্থাৎ তিনি কোন বা নিখোঁজ হননি। তিনি হারিয়ে গেছেন অন্য কোনো জগতে, আর সেই জগতের বাসিন্দা তুমি। তবে কি সেই জাদুঘরের ঘটনা মিথ্যে নয়? হ্যাঁ, জাদুঘর? কোন জাদুঘরের? তুমি কি সেই স্বর্গচ্যুত দুরাত্মার কথা বলছো, যে সময়কে নিজের খেয়ালে বদলে দিতে পারে? ভিন্ন জগতে পাড়ি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কালের গভীরে গোপনে বন্দি করে রাখে। জীবনকে কষ্ট দেওয়া যার জীবনের মূল উদ্দেশ্য। আমাদের জগতেও সে এসেছিল মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে। তারপর থেকে হারিয়ে গেছে বহুজন। সে বুঝি তোমাদের জগতেও? এবার বুঝেছি, নিজের অজান্তে আমিও শেষ অবধি আটকে পড়েছি তার জালে। মর্মাহত মায়াবিনীর শরীর আচমকাই নুয়ে পড়ে।
সৌমিক ছুটে গিয়েও ছুঁতে পারে না তাকে। ও বোঝে সময় ফুরিয়ে আসছে দ্রুত। মায়া 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 সে পথ কি তোমার জানা? কোথায় আছে সে পথ, আমাকে বলো। উদ্গ্রীব স্বরে জানতে চায় সৌমিক। নিজেকে কোনো মতে সামলে পশ্চিমের ভাঙা দেওয়ালের দিকে আঙুল তুলে দেখায় মায়াবিনী। এ যে এক নিরেট দেওয়াল। ওর পিছনেই লুকিয়ে আছে সব রহস্য, ওর মধ্যেই বাস আমার। মায়াবিনীর শেষ কথাগুলো যেন হাওয়ায় মিলিয়ে যায়। সৌমিক ফিরে তাকিয়ে দেখে জনশূন্য আধারের মাঝে দাঁড়িয়ে আছে সে একা। চিৎকার করে ওঠে, মায়া! প্রত্যুত্তরে কেউ কিছু বলে না, শুধু নিজের বলা শব্দগুলোই প্রতিধ্বনিত হয়ে কানে এসে বাজে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সৌমিক। নিশাচরের কর্কশ ডাকে সম্বিত ফিরে পায়। দেখে দাঁড়িয়ে আছে পশ্চিমের দেওয়ালের সামনেই। এই মুহূর্তে এই দেওয়াল ভেঙে ফেলা প্রয়োজন। পূর্ব দিকে নিজের ঘরের উদ্দেশ্যে ছুটে যায় ও। মনে পড়ে দোতলায় সিঁড়ির ঘরের পাশেই একটা শাবল পড়ে আছে। কোনোভাবে যদি সেটা দিয়ে দেওয়ালের ইঁটগুলো নড়ানো যায়। অন্ধকারে সিঁড়ি ভেঙে ওঠার সময় ওর চোখে পড়ে একতলার কোণের দেওয়াল থেকে এক চিলতে আলো এসে পড়ছে যেন। অবাক হয় সৌমিক, বিদ্যুৎহীন রাতে এই আলো আসছে কোথা থেকে? এর আগেও রাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় কোনো দিন লক্ষ্য করেছে, কিন্তু আমল দেয়নি। আজ সেদিকে এগিয়ে যেতে গিয়েও মনে পড়ে রাত প্রায় শেষ। দিনের আলো ফুটে ওঠার আগেই কিছু করা প্রয়োজন। হতে পারে ওটা চাঁদের আলো ভাঙা জানলার এক পাশ দিয়ে ঘরের ভেতরে ঢুকছে। আর সময় নষ্ট করে না সৌমিক। শাবল হাতে এগিয়ে যায় ওই পশ্চিমের দেওয়ালের উদ্দেশ্যে। দেয়ালে আঘাত হানে সৌমিক। একবার, দুবার, বারবার। অনিদ্রা, অনাহারে, দুর্বল শরীরে ক্লান্তি ভিড় করে আসে, তবুও হাল ছাড়ে না। একের পর এক আঘাতে আলগা হয়ে বেরিয়ে আসে কিছু ইঁট। সৌমিক দুহাতে ইঁট সরিয়ে টর্চের আলো ফেলে ভেতরে। ভিতরটা অন্ধকার, কোনো কিছু তেমন স্পষ্ট নয়। এটাই পশ্চিম প্রান্তের শেষ দেওয়াল। এরপরে দেওয়াল ডিঙিয়ে দেখা যায় না কিছু। তুলনামূলকভাবে এই দেওয়ালটা অন্য দেওয়ালের চাইতে বেশ উঁচু। এমনকি ছাদের উপর দাঁড়ালে এদিকটা ভালো দেখা যায় না, একই পুকুর পাড় ছাড়া। সৌমিক ইটের গাঁথনি বরাবর শাবলের আঘাত হানল বেশ বার কয়েক। এবার হুড়মুড় করে খসে পড়ল কয়েকটা ইট। আবারও টর্চের আলো ফেলে দেখেও দেওয়ালের উপরান্তে যেন কিছু আছে। কোনো ঘর কি? ভাঙা পাঁচিলের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করে সৌমিক। এদিকে ওদিকে টর্চের আলো ফেলে সন্তর্পণে দেখে একটা দুটো ঘর নয়, পুরো বাড়ির প্রায় কিছুটা অংশ পাঁচিল দিয়ে আড়াল করা হয়েছে। সে যে রহস্যের একেবারে কিনারায় এসে পৌঁছেছে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। তার মানে এর মাঝেই কোথাও আছে ওই ঘরখানা। টর্চের আলো ফেলে এদিক ওদিক। আগাছা, বুনো, ঝোপঝাড়, দেয়াল ফাটিয়ে বেরিয়ে এসেছে এদিক ওদিক থেকে। সৌমিক অস্পষ্ট স্বরে ডাকে, মায়া, মায়া, মায়া। কোনো উত্তর আসে না। দুহাতে আগাছা সরিয়ে এগিয়ে যেতে যেতে থমকে দাঁড়ায় একটা আবলুস কাঠের দরজা। মোটা লোহার শিকল দিয়ে সেই দরজার হাতল দুটো আষ্টে পৃষ্ঠে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। একটা জং পড়া বিশাল তালা। সৌমিক নিশ্চিত হয় এই ঘরেই কিছু আছে, থাকতে বাধ্য। হাতে ধরা শাবলটা উঁচিয়ে আঘাত করে জং ধরা তালার গায়ে। যেন বহু বছর ধরে এই তালাটা এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। খসা পাতার মতো দ্বিধা বিভক্ত তালাটা ছিটকে পড়ল মাটিতে। আলো হাতে ভেতরে ঢুকে সৌমিক ঘরের ছাদের ওপর আলো ফেলতেই দেখতে পায় অজস্র জ্বলন্ত চোখ। ভয়ানক শব্দ করে চোখগুলো এগিয়ে আসছে ওর দিকে। ডানা ঝাপটিয়ে একে একে গায়ের ওপর উঠে আসছে ওরা। দুহাতে আড়াল করতে গিয়ে হাতের থেকে টর্চটা খসে মাটিতে পড়ে নিভে যায়। ততক্ষণে সৌমিকের শরীরের উন্মুক্ত অংশে দাঁত বসিয়েছে ওরা।
দূরে মেঝেতে পড়ে থাকা শাবলের দিকে হামাগুড়ি দিতে দিতে অগ্রসর হয় সৌমিক। ততক্ষণে ওরা সারা শরীরে মরণ কামড় বসিয়েছে, রক্ত ঝরে পড়ছে। শাবলটা হাতে ধরে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায় সৌমিক। শূন্যে একবার ঘুরিয়ে সশব্দে মাটিতে আঘাত করে শাবলটা। কিছু রক্তলোভী ছিটকে মাটিতে পড়ে, কিছু উড়ে গিয়ে বসে দূরে। সৌমিক এক ছুটে বেরিয়ে আসে ঘর থেকে, বাগান থেকে জোগাড় করে আনে কিছু শুকনো কাঠ। এক দৌড়ে ঘর থেকে নিয়ে আসে বড় একটা লম্ফ, দেশলাই আর জ্বালানি। হাতে লম্ফ নিয়ে আবারও প্রবেশ করে সেই ঘরে। প্রজ্বলিত শিখার ভয়ে আর কাছে এগিয়ে আসে না ওরা। দূর থেকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। কাঠ জড়ো করে সৌমিক তাতে আগুন ধরায়। আগুনের হলদে আলো ছড়িয়ে পড়ে দৃশ্যমান করে তুলেছে ঘরের কিছুটা অংশ। ঘরের প্রতিটা কোণে পুরু ধুলো আর ঝুলের আস্তরণের ওপর আলো প্রতিফলিত হয়ে দেয়ালের গায়ে গড়ে তুলেছে বিকৃত সব প্রতিবিম্ব। এ ঘরে আসবাবপত্র বিশেষ নেই। একটা ভাঙা আলমারি, এক কোণে এক ঘড়ি সাদৃশ্য সোনালি রং গোল বস্তু, যার সময়ের একটিমাত্র অবিচল স্থির কাঁটা। ঠিক তার বিপরীত দেওয়ালে কালো কাপড়ে ঢাকা কিছু। অন্যদিকে যেখানে আলোর রশ্মির তেজ কম, সেই আলো আঁধারি স্থানে ওত পেতে বসে আছে রক্তলোভী চামচিকের দল। সৌমিক হাতের লণ্ঠন নিয়ে এগিয়ে যায় ওই ঘড়ির সাদৃশ্য বস্তুটির দিকে। তবে কি এর কথাই দাদু তার ডায়েরিতে উল্লেখ করেছিলেন? তবে তার অন্যদিকে একটা আয়না থাকার কথা। সৌমিক পেছন ঘুরে তাকায়। ওর চোখ যায় কালো কাপড় আবৃত বস্তুটার উপর। এক ঝটকায় টেনে সরিয়ে দেয় সেটা। ঠিক তাই, কালো কাপড়ে আচ্ছাদিত ছিল এক আয়না। আয়নার কারুকার্যের দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকে সৌমিক। ওর কানের কাছে কেউ ফিসফিসিয়ে ওঠে, আমি জানি তুমি পারবে। মা মা। চমকে ফিরে তাকায় সৌমিক। আশেপাশে সশরীরে কাউকে দেখতে না পেলেও সে অনুভব করে মায়ার উপস্থিতি। মিষ্টি সুবাসে বাতাসে কেমন ঝিম ধরা ভাব। আমি যে কিছুই বুঝতে পারছি না। কোথায় সে দরজা? কোন পথে তোমাকে তোমার জগতে ফেরত পাঠাবো? এই আয়নার মধ্যেই বন্দি ছিলাম বহু যুগ। এখন ওর ভিতরে খুঁজলে অশ্রুপূর্ণ এক নদীর খোঁজ পেতে পারো। বন্ধ ঘড়ির মতো বস্তুটা খুলে ভিতরের কলকবজাগুলো জরিপ করছিল সৌমিক। চিন্তা নেই মায়া, এবার তোমার বন্দি দশা ঘুচবে। তুমি ফিরে যাবে তোমার প্রিয়জনদের কাছে মায়া। যন্ত্রগুলো ঘষে মেজে আবারও যথাস্থানে স্থাপন করতে করতে সৌমিক জিজ্ঞেস করে, মায়া মায়া তুমি আছো? আছি। সামান্য একটি উত্তরে শান্তি নামে সৌমিকের বুক জুড়ে। কিন্তু সে তো ক্ষণস্থায়ী। এক্ষুনি যে মায়া হারিয়ে যাবে অন্য কোনো জগতের অতলে। রাজা রুদ্র নারায়ণের প্রেত যে কোনো মুহূর্তে হয়তো অসামরিক যুদ্ধ চালাবে ওর সাথে। যুদ্ধ শেষে তার নিজের হার নিশ্চিত জেনেও এক মনে কাজ করে চলে সৌমিক। অন্ধকার শেষে নরম আলো ফোটে। নরম মিঠে রোদ ক্রমে যৌবনের তীব্র রোষে বিদ্ধ করে প্রকৃতি। কিন্তু তখনও ঘড়ি সচল হয় না। বরফ জমা স্তম্ভের মতো স্থির হয়ে থাকে ওর কাঁটা। ব্যর্থ সৌমিক হতাশ হয়। যন্ত্রে কোনো ত্রুটি নেই, তবুও তা সচল হয় না কেন? আবারও প্রথম থেকে শুরু করে তার কর্মকাণ্ড। তার সংগ্রহের যাবতীয় যন্ত্রকে কাজে লাগায়। তবুও বহু প্রচেষ্টার পরেও বারংবার ব্যর্থ হওয়ার ক্ষোভে ফেটে পড়ে। আমি পারবো না, আমি হেরে যাচ্ছি। শুনছো মায়া? আমি হেরে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তেই পিঠে কোমল এক শীতল স্পর্শ তাকে সাহস যোগায়। তুমি পারবে, এই কাজ তোমার দ্বারাই সম্ভব। মায়া 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 তুমি আছো? তুমি আছো মায়া? আছি আছি।
আশ্বস্ত মনে আবারও শুরু করে সৌমিক। সূর্যের যৌবনের দৃপ্ত কমেছে তখন। পুঞ্জ পুঞ্জ মেঘ জড়ো হচ্ছে আকাশের বুকে। ঝপ করে আঁধার নামবে এক্ষুনি। ঠিক তার আগে পড়ন্ত বিকেলের রোদ কোন এক কৃপণ ফোঁকর বেয়ে এসে পড়ে যন্ত্রের গায়ে। নির্দিষ্ট অংশে প্রতিফলিত হয়ে ঠিকরে পড়ে বিপরীতে থাকা আয়নার কাঁচের ওপর। সৌমিক লক্ষ্য করে আয়নার যেই জায়গায় আলো প্রতিফলিত হচ্ছে ঠিক সেই জায়গায় বসানো আছে একটা ছোট্ট লালচে পাথর। অন্যদিকে ঘড়ির ঠিক যেদিকে পড়ন্ত আলো ঠিকরে পড়েছে সেই দিকে একটা ছোট গর্ত। গর্তের আকার হুবহু আয়নায় বসানো পাথরের আকৃতির। সৌমিক আর একবার ভালো করে লক্ষ্য করে আয়নায় বসানো পাথরটাকে। এই একই আকারের আরেকটি পাথর যেন কোথায় দেখেছে। মনে করার চেষ্টা করে, তখনই মনে পড়ে কোথায় দেখেছে। সৌমিক এক ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। পূবের নিচতলার সুবিশাল বৈঠকখানার দেয়ালে টাঙানো 4টে তৈলচিত্রে ঠিক মাঝেরটার সামনে এসে দাঁড়ায়ও। রাজা রুদ্রনারায়ণের পুত্র অখিল নারায়ণের অনামিকায় সেই একই আকারের ধূসর রঙের পাথরের আংটি দেখা যাচ্ছে। আর কোনো রাজার আঙুলেই সেই বিশেষ আকৃতির পাথরযুক্ত কোনো আংটি নেই। হঠাৎ দাদুর ডায়েরির পাতার কিছু লাইন মনে পড়ে। রাজা রুদ্রনারায়ণের খোঁজে যেদিন প্রজারা দরজা ভেঙে ঘরে ঢুকেছিল সেদিন মেঝে থেকে কেউ একটা পাথর কুড়িয়ে পেয়ে তুলে দিয়েছিল তার পুত্র অখিল নারায়ণের হাতে। হয়তো রাজা অখিল নারায়ণ বাবার শেষ চিহ্ন হিসেবে কাজ ছাড়া করেনি, আংটি গড়িয়ে কাছে রেখে দিয়েছিল। আচ্ছা, এই পাথরের সাথে কি ওই ঘড়ির কোনো যোগসাজশ আছে? আর যদি থেকেও থাকে সেই আংটি কি আর খুঁজে পাওয়া যাবে? সৌমিক নিষ্ফল অন্বেষণ করে বেড়ায়। বাড়ির প্রতিটা দেরাজ, আলমারি, পালঙ্ক, সিন্দুক, পুরনো কিছু নথি পুঁথি ছাড়া হাতে আসে না কিছুই। পৃথিবীর বুকে আঁধার নেমে আসে আবার। হতাশ সৌমিক আবার লণ্ঠন হাতে এসে দাঁড়ায় সেই তৈলচিত্রের সামনে। কি বোকা আমি! যদি সেই আংটি থেকেও থাকে তবে এই বাড়িতেই বা থাকবে কেন? হয়তো কোনো মিউজিয়াম বা এই বংশের উত্তরসূরিদের সম্পত্তি সেটা। আলো নিভিয়ে ঝপ করে মাটিতে বসে পড়ে সৌমিক। আর যে অন্য কোনো উপায় ওর মাথায় আসছে না। তবে কি মায়া এইভাবেই ধীরে ধীরে ওর চোখের সামনে মিলিয়ে যাবে? অথচ ওর যে কিচ্ছু করার নেই। বাইরে এলোপাথারি হাওয়া চলছে, বৃষ্টি নামবে যখন তখন। ওদিকে ওই ঘরের ভেতর মায়া অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তার জন্যেই। লম্বা শ্বাস ছেড়ে চোখ বোজে সৌমিক। কি বলবে ওকে গিয়ে? হঠাৎ কি মনে হতেই লণ্ঠন জ্বালিয়ে এগিয়ে যায় অখিল নারায়ণের তৈলচিত্রের দিকে। হাত দিয়ে স্পর্শ করে ছবিটা। প্রথম দেখা থেকেই একটু খটকা লেগেছিল সৌমিকের। এ প্রান্ত থেকে ও প্রান্ত হাত দিয়ে স্পর্শ করে ছবির ওপর। একটা জায়গায় এসে থেমে যায়। এই জায়গাটা একটু অসমতল, কিছু যেন আটকে আছে এই মোটা ফ্রেমের ওপর বাঁধানো ছবির ভিতর। একটা সূক্ষ্ম ছুরি জোগাড় করে এনে গোল করে কেটে ফেলে ছবির অসমতল অংশটা। আলোতে ঝলমল করে ওঠে ওর ভিতরে লুকিয়ে রাখা ধূসর রঙের পাথর। 2 আঙুলের মাঝে ধরা মহামূল্যবান পাথরটাকে অতি সন্তর্পণে চোখের সামনে তুলে ধরে। এ তো রাজা অখিল নারায়ণের আংটির পাথরখানা। রং ভিন্ন, কিন্তু আকারে এবং প্রকারে হুবহু মিলে যাচ্ছে ওই আয়নায় বসানো পাথরটার সাথে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সৌমিক ছুটে যায় পশ্চিমের ঘরে। চিৎকার করে ডাকে, আমি পেয়েছি! সেই দরজার চাবিকাঠি আমি পেয়েছি! আর চিন্তা নেই! সৌমিক এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে মায়ার উপস্থিতি। আশপাশ বড় নির্জন। চামচিকের দলও ভিড় করেনি আজ। কিছু অনুভব করতে না পেয়ে ভয় হয় ওর। তবে কি সত্যিই দেরি হলো? ভয়ে ভয়ে ডাকে, মায়া! 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 আছি আছি
সেই মুহূর্তে সৌমিকের ভীষণ দুচোখ ভরে দেখতে ইচ্ছে করে মায়াকে। বুকের মাঝে বেঁধে মাথায় যত্নে হাত বুলিয়ে দিতে মন চায়, কিন্তু মুহূর্তে মনে পড়ে অন্তিম সময়ে ওরা দাঁড়িয়ে। পাথরটা হাতের মুঠোয় শক্ত করে ধরে এগিয়ে যায় সোনালি বস্তুটার দিকে। নির্দিষ্ট জায়গায় পাথরটা বসিয়ে দিতে বিন্দুমাত্র বেগ পেতে হয় না, কিন্তু কোনো পরিবর্তন যে হলো না। হতাশ চোখে তাকিয়ে থাকে সৌমিক। ফিরে আসতে গিয়েও ঘুরে এগিয়ে গিয়ে এক ঝটকায় সরিয়ে দেয় আয়নার ওপরে থাকা কালো কাপড়ের আচ্ছাদন। সঙ্গে সঙ্গে ঘর ঘর শব্দ তুলে দ্রুত ঘুরছে কাঁটাটা। বাইরে হাওয়ার প্রাবল্যে শতগুণ বেড়ে উঠল যেন। শনশন শব্দে নুয়ে পড়ছে গাছগুলো। ঘরটা যে কোনো মুহূর্তে দুমড়ে মুচড়ে ভেঙে যেতে পারে, কিন্তু সেসব কোনো দিকে খেয়াল নেই সৌমিকের। বিস্মিত দুই চোখ মেলে চেয়ে আছে যন্ত্রের দিকে। ধীরে ধীরে জ্বলে উঠছে ধূসর বর্ণের পাথরটা। রং পরিবর্তন হচ্ছে দ্রুত। সাদা, নীল, সবুজ, এবার আগুনের বলয়ের মতো লাল হয়ে উঠেছে। তীব্র এক রশ্মি ছিটকে বেরিয়ে আসছে তার থেকে। কি তেজ তার! দু হাতে চোখ ঢেকে মাটিতে বসে পড়ে সৌমিক। অনুভব করে মায়াবিনী খুব কাছেই রয়েছে। তীব্র আলোর রশ্মি গিয়ে সোজাসুজি পড়ছে আয়নার গায়ে লাগানো পাথরটায়। আবার সেই পাথরে প্রতিফলিত হয়ে গিয়ে পড়ছে আয়নার ভেতর। মুহূর্তে থেমে গেল সব। চারিদিক নিশ্চুপ। প্রকৃতিও তাণ্ডব নৃত্যের পর যেন লম্বা লম্বা শ্বাস ফেলে শান্ত হওয়ার চেষ্টা করছে। অন্ধকার ঘরের মাঝে চুপ করে বসে থাকে সৌমিক। তার দুই চোখ এখনো ধাঁধিয়ে রয়েছে। দু চোখ ডলতে ডলতে ফিসফিসিয়ে প্রশ্ন করে সৌমিক, মায়া, মায়া? উত্তর আসে না। চোখ খুলে চায় সৌমিক। আয়নায় কাচের বদলে সৃষ্টি হয়েছে কালো গহ্বর, আর মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে মায়াবিনী। শরীর পুরোপুরি বাতাসের সাথে মিশে আছে। শরীর বলে আলাদা করে চেনা যায় না কিছু। শুধু তীরতীরে দুই ডানায় এখনো জ্বলছে নীল আলোগুলো। এলিয়ে পড়া চুলে তখনও জ্বলছে কিছু জোনাকি। তুমি তুমি চলে যাবে মায়া? ফিরে তাকায় সে। ওর দুই চোখে এখন আনন্দের ঝর্ণা ধারা। ওই যে, শুনতে পাও না? ওরা ওরা ডাকে। ওসব আমার পরিচিত স্বর। ওরা কত কাল অপেক্ষা করে আছে আমার জন্য। ঠোঁট নড়ে না তার, তবুও ওর উচ্ছ্বসিত স্বর কানের ভেতর দিয়ে বুকের ভেতরে এসে বাজি সৌমিকের। তোমার জগতে কি আমার ঠাঁই নেই? ওই যে বড় একা মায়া। মেঘ ঘনিয়ে আসে মায়াবিনীর দুই চোখে। কাছে এসে আলতো হাত ছোঁয়ায় সৌমিকের গালে। ধীরে ধীরে মাথা নাড়িয়ে জানায় তা সম্ভব নয়। ওর দুই দিঘি চোখের জল বিপদ সীমার কাছে। এসো, ওই পথ অব্দি এগিয়ে দিই তোমায়। মায়াবিনীর স্বচ্ছ শীতল হাত স্পর্শ করে সৌমিক। এগিয়ে নিয়ে যায় ওই আয়নার কাছে। আয়নায় প্রবেশ মাত্র ওর প্রায় হাওয়ায় মিশে যাওয়া শরীরটা দ্রুত আকার পেতে শুরু করে। ওই গহ্বরের ভিতর তীব্র হাওয়ার আকর্ষণ মায়াবিনীকে টেনে নিয়ে যেতে চায় গভীরে। সৌমিক ওর দুই হাত শক্ত করে ধরে থাকে। তুমি সত্যি চলে যাচ্ছ মায়া? সৌমিকের চোখ জ্বালা করে। গলার কাছে কেলাসিত কষ্টের ভার। গলায় পড়া নীল পাথরের হার সৌমিকের দিকে তুলে ধরে মায়াবিনী। গ্রহণ করার অনুমতি জানায়। ওর চোখ বেয়ে মুক্তোর দানা গড়িয়ে পড়ে। বেপরোয়া হয় সৌমিকের দুই চোখও। স্মিত হেসে মায়াবিনী কাছে এসে ঠোঁট ছোঁয়ায় সৌমিকের ঠোঁটে। আবেগে বুঝে আসে ওর দু চোখ। যখন চোখ খোলে সৌমিক, তখন দেখে কেউ নেই। আয়নার ভিতরে একটা কালো কুণ্ডলী প্রবল গতিতে ঘুরছে। মায়া, তুমি আছো? মায়া, মায়া, মায়া!
অশ্রুরুদ্ধ কণ্ঠে প্রশ্ন করে সৌমিক। আর উত্তর আসে না। সৌমিক জানে এই প্রশ্নের আর কোনোদিনও উত্তর সে পাবে না। যা চিরন্তন তা ঘটবেই, যে যাওয়ার সে তো যাবেই। বৃথাই আটকে রাখার চেষ্টা। নীল পাথরের হাড়টা দুহাতে বুকের কাছে আঁকড়ে ধরে। তখনই এক বীভৎস চিৎকার ভেসে আসে আয়নার ভেতর থেকে। চমকে ফিরে তাকায় সৌমিক, দেখে গলিত মাংসের বিকৃত চেহারার এক শরীর কুণ্ডলীর ভেতর থেকে বেরিয়ে আসছে। দুই চোখে তার জ্বলন্ত হিংসাত্মক দৃষ্টি। সে যতই অগ্রসর হচ্ছে শরীর থেকে খসে পড়ছে গলিত মাংস, খোলস ছেড়ে বেরিয়ে আসছে নরকঙ্কাল। মুহূর্ত সময় নষ্ট করে না সৌমিক, যন্ত্রের গায়ে লাগানো পাথরটা ছুঁড়ে ফেলে দেয় আয়নার গহ্বরে। তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় সেই দরজা। কালো গহ্বরের জায়গায় আবার প্রতিস্থাপিত হয় কাঁচের আবরণ। শাবলটা শক্ত করে ধরে এগিয়ে যায় আয়নার দিকে। এক আঘাতে ভেঙে চুরে চুরমার করে দেয় আয়নার কাঁচটা। মাটিতে ফেলে টুকরো টুকরো করে ভেঙে ফেলে যন্ত্রটা। বুকের ভিতর হাহাকার করে ওঠে সৌমিকের। আবার আবার আবারও একা, ভীষণ একার, নিঃস্ব। এই যন্ত্রণা পুড়িয়ে ছারখার করে তোলে ওকে। বাগানের ভিতরে কাদা পায়ের ছাপ ফেলে এগিয়ে যায় দক্ষিণের পুকুর পাড়ে। বুকের কাছে শক্ত করে ধরা নীল পাথরের হাড়টা জলের দিকে স্থির তাকিয়ে থাকে। গভীর কালো জল টলটল করে, যেন নিঃশব্দে হাত ছানি হানে। সৌমিক ধীরে ধীরে এগিয়ে যায় জলের দিকে। এই কালো জলের নিচে চিরনিদ্রায় সমাধি হবে ওর। গলা অবধি ডুবে যায় ওর শরীর। ও যেতে থাকে আরো গভীর থেকে গভীরে। বিড়বিড় করে ওর ঠোঁট। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে। কোনোদিন জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন না। ঠিক তখনই কানের কাছে ফিসফিসায় কেউ, ফিরে যাও, দোহাই তোমার। মায়া, মায়া, মায়া। ঘোর লাগা চোখে সৌমিক তাকিয়ে থাকে আকাশের দিকে। সময় থেমে থাকে না কিছুর জন্য। রোজ নতুন সূর্য ওঠে। পাতা ঝরার মরশুম শেষে নিঃস্ব গাছের নতুন পাতা জোটে। তোমারও অপেক্ষার অবসান হবে। তুমি তাকিয়ে দেখো, ওই যে ওই আধ ভাঙা আবছা চাঁদের বুকে আমি আছি। ওই ঝরা পাতার মাঝে যে ফুলের গন্ধ তোমায় আবিষ্ট করে, তার মাঝে যে সুর তোমার বুকে বাজে, তার মাঝে তোমার ঠোঁটের হাসির মাঝে, তোমার প্রতিটা শ্বাসের মাঝে আমি আছি। তোমার মাঝে আমি আছি। বড় ক্লান্ত লাগে সৌমিকের। চোখের পাতা ভারী হয়ে আসে, মনটা শান্ত হয়ে যায়। এই নাও, এই পেথগুলো গিলে আমায় উদ্ধার করো দেখি। উফ, যা খেল দেখালে বাবা। দুদিন জলের ঘরে কেতরেছিলাম, আসতে পারিনি। তার মধ্যেই যে তুমি এমন বিপদ বাঁধিয়ে বসবে কে জানতো। সেদিন সকাল সকাল না এলি এ ঘরে প্রাণটা যেত তোমার। আর তখন বড় কর্তার কাছে কি জবাব দিতুম? এই যে সব উইল কাগজপত্র, শোনো, ওই জমি বাড়ি সব তোমার। সব সব বেচে এখান থেকে ফিরে যাও দেখি বাবা। আমার আর সব ভালো লাগে না। এক মৃত্যু দেখেছি, আর বুড়ো বয়সে কত দেখব বলো তো। আর ভাল লাগে না। সব সব দূর হোক তোমরা,
আর পারছি না আমি। গজগজ করতে করতে বেরিয়ে যায় বুড়ো বিষে। সৌমিক পাশ ফিরে শোয়। শরীরটা ভালো নেই ওর, তার সাথে মনটাও। আজ সকালেই চাকরির একটা খবর এসেছে। মাইনেটা বেশ ভালোই। অনেকদিন আগে ইন্টারভিউ দিয়েছিল, আশা ছিল না। আজ সকালে মোবাইলটা অন করতেই মেলটা ঢোকে। 2 দিনের মধ্যে যোগাযোগ করতে হবে কোম্পানির সঙ্গে। আজই কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। যেতে ইচ্ছে করে না সৌমিকের। কি হবে গিয়ে? নিজের জন্য একলা বেঁচে কি লাভ? বালিশের তলা থেকে সযত্নে বের করে আনে নীল পাথরের মালা। নাকের কাছে এনে গন্ধ নেয় সেটার, বুকের কাছে আঁকড়ে ধরে। তোমার সাথে কেউ দেখা করতে এসেছেন, নিচতলায় আছেন। কথা শেষ করে ফিরে যাচ্ছিল বুড়ো বিষে। দেখা করতে এসছে? কে? আমাকে তো এখানে কেউ চেনেই না। তা আমি কি করে জানবো? দেখো, দুর্বল শরীরে সাবধানে সিঁড়ি ভেঙো। নিচে নেমে এদিক ওদিক চাইতে সৌমিকের চোখে পড়ে একটা মেয়ে। গভীর মনোযোগ সহযোগে বাড়ির ইতিউতি পর্যবেক্ষণ করছে। মাঝে মাঝে দেওয়ালের গায়ে ঠুকে ঠুকে দেখছে কি সব। এই বাড়িতে অচেনা কারোর অবাধ বিচরণ দেখে বিরক্ত লাগে সৌমিকের। গলায় বেশ উষ্মায় নেই, বলে, আপনি কাকে খুঁজছেন বলুন তো? ঘাড় ঘোড়ায় মেয়েটা। দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে আসে ওর দিকে। আপনি সৌমিক চট্টরাজ, এই প্রপার্টির বর্তমান ওনার, রাইট? আমরা আপনাদের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সঠিক ওনারের খোঁজ না পাওয়ায় কোনো কাজ এগোয়নি। আসলে কিছুদিন আগে একটা অ্যাপ্লিকেশন পাই এই বাড়ি নিয়ে, তাই এত দূর থেকে ছুটে আসা। আমি আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে আসছি। এই বাড়িটির যে ঐতিহাসিক গুরুত্ব আছে সেটা নিশ্চয়ই জানেন। আমরা এই বাড়িটার উপর রিসার্চ করতে চাই। সরকারি পারমিট আছে, শুধুমাত্র এবার আপনার অনুমতির অপেক্ষা। এর জন্যে অবশ্যই। মেয়েটা হাত পা নেড়ে বুঝিয়ে চলে অনেক কিছু। সৌমিকের কানে কিছুই পৌঁছায় না। ও স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটার চোখ, মুখের আদল, চেহারা সব কিছুই ওর ভীষণ চেনা। ওকে যে ভীষণভাবে মায়াবিনীর মতো দেখতে। সৌমিকের হৃদস্পন্দন দ্রুত হয়। বিস্ফোরণ ঘটে যেতে পারে যখন তখন। ভাঙা ভাঙা স্বরে বলে, মায়া? কথা থামিয়ে মেয়েটা তার ধনুক ভুরু তুলে চায় সৌমিকের দিকে। মায়া? না না, আমি নন্দিনী, নন্দিনী রায়। আচ্ছা নন্দিনী, তুমি তুমি জন্মান্তরে বিশ্বাস করো? আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল বর্ণিশা, এনামুল, তমাল এবং কৌশিক। শব্দগ্রহণে রিম্পা, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন অর্ণবী সাহা ঘোষের কাহিনী মায়াবিনী। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।